বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে। জুলাই মিত্র হিসাবে আপনারা তো মানে আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা। এনসিপিদের আসলে এই বৈঠকে এনসিপি মানে এনসিপিকে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, জানাবেন কিনা, তাদের সাথে আলোচনা করতেছেন কিনা, করবেন কিনা? মানে এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এনসিপিকে আপনারা আমন্ত্রণ জানান নাই। এইটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন? মানে এনসিপিকে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন? মানে কেন আমরা যে ডাকিনি, ডাকবো না এই কথাটা ঠিক না। আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল, আমরা একসাথে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না, এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে এবং আপনার আমি মনে করি এরা যেহেতু এখনো আপনার কোনো ঘোষণা দেয়নি, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি, ঘোষণা হয়নি, কোনো কর্মসূচি দেয়নি, এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি। রাজনীতিতে একটা তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, আমরা সাধুবাদ জানাই। হেলাল ভাই, আমি একটা কথা বলি, হয়তো এবার নির্বাচনে, হেলাল ভাই আমি ছোট করে একটু কথা বলি, আমার হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে, হয়তো আপনি মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। যদি পান আমার জন্য সুবিধা, কারণ আমি আপনার একটু হইলেও পরিচিত, আমাদের আগের বন্ধুত্ব রয়েছে। কিন্তু হেলাল ভাই একটা কথা, আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য টাকা, এটা দিয়ে কি শাক দিয়ে মাছ ঢাকার কথা, মানে শাক দিয়ে মাছ ঢাকতেছেন না? আমি তাদের সাথে, আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে। আপনার যেহেতু আমরা আমাদের সাথে যে অন্য রাজনৈতিক দল 17 বছর আমরা রাজনীতি করেছি, তাদের সাথে ধারাবাহিকভাবে হচ্ছে, একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। তাদের সাথে হবে না তা বলনি, আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এখনো রয়েছে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র, কর্মসূচি, ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি। বিক্ষিপ্তভাবে অনেক কথা তারা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তাদের সাথেও একটা পর্যায়ে যে আলোচনা হবে, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি, তাদের সাথেও একটা আলোচনা হবে। এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে, যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই, সংস্কারের প্রশ্নে আমরা সবাই বলছি, আপনার এনসিপিও বলছে, সবাই বলছে, কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন। আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন? গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান রচনা করা। তাহলে সংবিধান যদি রচনা করতেই হয় তাহলে আপনি সংস্কারের কথা বলছেন। তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে, যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া, আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, তাহলে কেমন হলো? গণপরিষদে সাধারণত নির্বাচন হয় একটি স্বাধীন দেশ, কখনো একটা স্বাধীন দেশ হয় একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ হয়। আর যদি সেই গণপরিষদ গঠিত হয় তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয়ে সংস্কার হবে। তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না? এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি, বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে। আপনারা তো হেলাল ভাই, আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল, কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি, বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি তো একটু সংস্কার চাইতেছে না। বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা, যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। এটা আমি বলি, আমাকে একটু বলতে দেন। জি খালিদ ভাই, আমাকে একটু বলতে বলেন। বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায়, যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালের মে মাসে দিল। জুন মাসে আমরা ভিশন 2030 দিলাম এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা, 2022 সালে আমরা দিলাম 31 দফা এবং আমরাই প্রথম বললাম
যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই যে একছত্র ক্ষমতা, আপনার 91 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম, এটা একটা বড় সংস্কার ছিল। সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত হয়েছিল। তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি। এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই শব্দটা কি, এই সেন্টেন্সটা কি ভালো না? প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায়, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে, অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে, যারা নির্বাচিত হয় পার্লামেন্টে, অর্থাৎ জনগণের ভোটে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই, কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না। হেলাল ভাই, আমি আপনার হেলাল ভাই কোন কোন বিষয় আলোচনা হবে আমরাই তো প্রথম বললাম। অবশ্যই কি কেউ বলছে? আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি, আর তো কেউ বলেনি আগে, এবং এখনো সেটা আমরা না হেলাল ভাই, আপনারা সংস্কারের কথা আগে বলছেন, সেই ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে। কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? হ্যাঁ, আমাদের বক্তব্যটা এরকম যে আমরা দেখেন, প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী যিনি হবেন কনসিকিউটিভলি 2 টার্মস হওয়ার পরে 3 টার্ম যদি তিনি হয়, তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায়, এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা, ফ্যাসিজম প্রবর্তন করার একটা প্রবণতা থেকে যায়। সাইকোলজিক্যালি আমরা এটা বলছি, এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাবসুলেট পাওয়ার ক্রাফটস অ্যাবসুলেট, সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি 3 বার বা 4 বার হতে পারে। তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি 2 বার প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ 10 বছর, এরপর যদি 1 বছর তিনি বাদ দেন তাহলে 15 বছর, এরপরে আর 1 বছর হলে 20 বছর। একটা লোক রাজনীতিতে 20 বছর সক্ষম থাকা কতটা যদি তিনি 2 বছরের 2 বার থাকতে পারে, তাই 3 বার থাকতে পারবে না, কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে ফ্যাসিজমের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই জন্য আমরা বলছি, কিন্তু আপনি একজন লোক যদি সক্ষম থাকে 3 বারের পরে 4 বারের পর, তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এই জন্য আমরা বলছি যে 2 বারের পরে তাকে 1 বার বা 2 বার তাকে আপনার রেস্ট নিতে হবে। আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে, আমরা তো আর অবুঝ না। আমি একবারের জন্য বুঝতে পারতেছি না। আমরাই কিন্তু বললাম যে কনসিকিউটিভলি 2 বার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না। সুতরাং এটার সাথে কোনো বিরোধ আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়? পর 2 বার না থেকে পুরো 2 বার করলে কি হয়? না, আপনাদেরটা, আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ। আমরা প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আরেকজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণেরও চাওয়া। 3rd টাইমের পরে 4th টাইম তিনি যদি হতে চান, 3rd টাইম বাদ দিয়ে হতে চান, তার যদি সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, এই নাগরিক অধিকার, এটাকে আপনি বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন যে এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা, তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন 2 বারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এক ধরনের উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে। এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে, উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না, আসলে অর্থনীতি, ব্যবসা, চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি। এমনকি সম্পাদকদের মধ্যে আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে। তো এটা তো ভালো সিস্টেম না। এর জন্য তো অন্যদের তো আপনার জায়গা ছাড়তে হবে। তো আপনি যদি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে, তাহলে অন্য কেউ তো। খালেদ ভাই, আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন, কেউ যদি যোগ্যতার ভিত্তিতে, আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে, আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে, আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে, অতএব তার ছেলে রাজনীতি করতে হবে। এটা কি হয়? আপনি বলেন আপনি তার অধিকারে খর্ব করছেন না? অবশ্যই খর্ব করতেছি। সে যদি রাজনীতি করতে আসতো, একজন কর্মী হিসাবে,
হেলাল ভাই সে যদি রাজনীতি আপনার ছেলে যদি জার্নালিস্ট হয়, কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল, তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না? সেটা না ভাই, ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো, হেলাল ভাইয়ের ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে, কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হয় না রে ভাই। আমি আপনারও অনুরোধ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হয় না। নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয়। এইটা যতদিন পর্যন্ত, আমি একটু বলি খালেদ ভাই, আমরা একটু আদিবরে শুনবো না? আদিবরে শুনে আবার আসে। আমার এই প্রশ্নটা উত্তর শেষ করি আমি। দেখেন পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহেরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? এবং খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এইজন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এইজন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে এইজন্য। কংগ্রেস শেষ এটা আপনার ধারণা, কংগ্রেস শেষ আপনার ধারণা। জর্জ বুশের ছেলে কি আপনার হচ্ছে না? আমেরিকার সবগুলি স্তর পার হয়ে আসবে ভাই। আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। ওকে, ঠিক আছে, এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে, এটা আপনার ভিউ, আপনার ভিউ। আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যাই। আরিফুল ইসলাম আদিব, আপনি যদি খুব সংক্ষেপে কিছু বিষয়ে আসলে, মানে আমার প্রশ্নে আসার আগে কিছু বিষয়ে আসলে হেলাল ভাই মন্তব্য করেছেন, বিক্ষিপ্ত মন্তব্যের কথা বলেছেন, এই বিষয়ে যদি আপনার মন্তব্য থাকে আপনি একটু সংক্ষেপে করেন, তাহলে আমি প্রশ্নটা করি আপনাকে। প্রথমে আমি যেটি বলি, হেলাল ভাই বলেছেন যে আমরা রাজনৈতিক দল হয়ে এখন তারা বিএনপি লিয়াজুক কমিটি বসছে, কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শুধু রাজনৈতিক নিবন্ধন পাওয়া দলগুলোর বাহিরেও বিএনপি যতগুলো দলের সাথে বসছে, এবং ইলেকশনের আগে আমরা তারা দেখেছিলাম যুগপথের সাথে তাদের 64 দলের একটি তালিকা প্রকাশ করেছিল, এবং অভ্যুত্থান পরবর্তীতেও এমন অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলো, আমরা সকল রাজনৈতিক দলকেই সম্মান করি, শ্রদ্ধা করি তাদের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক চর্চার জায়গা থেকে, কিন্তু তারা সেই জায়গা থেকে এনসিপি কে কিছুটা অ্যাভয়েড করে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রেসার দেওয়া কিংবা হচ্ছে তাদেরকে এক ধরনের নিজেদের পক্ষে নিয়ে আসার একটা বলয় তৈরি করতেছে, এবং এটা এক ধরনের আমি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে হয়তো সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করব না, ঐক্যমত্য কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপির ঐক্যমত কমিশনকে যে প্রস্তাবগুলা দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাবগুলা দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে। এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে, তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছ থেকে। ফলে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি। আদিব, এখানে আমার একটু দুইটা কথা বলার। আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন, কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, 2 মাসের কম বয়সে একটি রাজনৈতিক দল, কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে, যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই 16 বছরে বিএনপির এত যে, দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি, বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না। যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামায়াত ইসলামের ছিল, যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল, বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না। বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় মার খেতে হয়েছে। আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে, হেলাল ভাইয়ের এগেনস্টে শুধু 204টি মামলা হয়েছে, এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার, এবং বিএনপিকেই আপনারা একটা রাজনৈতিক পতাকা, এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোনো একটা কাজ করছে। মানে কি ভয়ঙ্কর! মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে, মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা। কিন্তু আপনারা প্রথম থেকেই, বিএনপির কোনো ক্রেডিট নাই, বিএনপি বালুর ট্রাক সরাতে পারে না সহ, আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন। মানে এইটা ঠিক হয়েছে কিনা? আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? আমাদের প্রথমেই আমাদের অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত, সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর, একই সাথে গত 16 বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে
এবং যারা জীবন হারিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এবং প্রথম যে 5টা পয়েন্ট বলেছিল, সেখানে 2 নম্বর পয়েন্টে এটা ছিল যে 16 বছরে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা। অর্থাৎ প্রথম দিনই আন্দোলনে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তখন তার যে সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, সংবাদ সম্মেলনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আদিব ভাই বলেছেন। আদিব ভাই, আমি একটা কথা বলি আদিব ভাই, একটু খালি খেয়াল করে দেখেন, আদিব ভাই একটু খালি খেয়াল করে দেখেন, আপনি রাগ হয়েন না, একটু খেয়াল করে দেখেন। আপনি দেখেন 16 বছর অবদানের কথা আপনি বাদ দেন, জুলাই আগস্টের শহীদের মধ্যে বিএনপির বা ছাত্রদলের একজন কর্মী ছিলেন ওয়াসিম। পাঠ্য বইতে শহীদদের কথা বলা হয়েছে, ওয়াসিমের নাম বাদ। এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো, ওয়াসিমের নাম বাদ। আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না। এইটার কারণ কি? আপনারা কি ইচ্ছা করে ভুলা যান, বাদ দেন, কি করেন এটা? মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ করছে? স্পষ্টভাবে আমরা এখানে স্লোগান, আমাদের এখানে 2টা স্লোগান দেওয়া হয়। একটা হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং তাকে, এটাও কিন্তু আমাদের সেই স্লোগান দেওয়া হয়। আপনাকে যদি দেখতে চান, আমার এখন হয়তো সময় নেই, আমি স্পষ্ট করে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো তো হয়, সেখানে আপনার প্রোগ্রামগুলিতে, আমি একটু নিউ ইয়র্ক থাকি আদিব ভাই, আমারে মাফ করে দিন, আমি একটু নিউ ইয়র্ক থাকি, আমার পক্ষে তো আর প্রোগ্রামগুলিতে যাওয়া সম্ভব না। আমি নেতা কর্মীদের কথা শুনি ভাই। ওয়াসিমকে কোনোভাবেই আমরা কিন্তু ডিজোন করতেছি না। আর রাষ্ট্রীয়ভাবে যেটা বলছেন যে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদেরকে একই সাথে মেলালে, একই ফ্রেমিং এ দেখলে, সেটা আমি মনে করি ঠিক না। বরং এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না, কিংবা এনসিপির সরকার না, বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার। যেই সরকার গঠনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন। যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন, তিনি গভর্নমেন্টে আসতে পারেন না। তারপরে যদি এই সরকারের যতগুণ উপাচার্য নিয়োগ হয়েছে, তাদের যদি আপনারা তালিকা দেখেন, তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন, প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন, জেলা জজ হয়েছেন, অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি থেকে শুরু করে, আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন, তাহলে রাষ্ট্রের কমপক্ষে 70% বেশি প্রভাব প্রতিপত্তি পদবিতে বিএনপি এখানে করছে। বিএনপি না না, প্রভাব প্রতিপত্তি যদি আপনি প্রভাব প্রতিপত্তির কথা যদি আপনি বলেন, আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই আমি একটা কথা বলি, কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্টভাবে প্রভাবিত। ফলে তারপরে যদি আপনি আদিব ভাই সরকারের জায়গা থেকে, জি ভাই আদিব ভাই আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি, যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো, তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না। কিন্তু সেইটা না, আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসাবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি নো স্পোক করতেছেন, সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন, আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন, তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতে ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ইউ ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মামুন, আপনি সরকারে না থাকলে আসিফ মামুন সজীব ভুঁইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত, উনি বাদ দিতেন, তাকে বাদ দিতেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু, আরো বড় কিছু আমরা জানবো কেমনে, আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। না ভাই, এপিএস এর তো সাইনিং অথরিটি অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে, যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক, মানে হ্যাঁ হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক।
না, বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মোয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য কেরিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন। এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা, জি জি, আর গাজী তানভীরের ব্যাপারটা আপনাদের গাজী তানভীরের, হ্যাঁ গাজী তানভীরের বিষয়ে দেখেন, যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটার ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন। পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন, সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্যর, প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে, তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে, যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন। আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত, আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না। কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি, আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে এই প্রশ্নটার জবাব আমি প্রতি অনুষ্ঠানে খুঁজি, এখনো খুঁজতেছি। সংগঠন হিসেবে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে এই যে ইফতার করছেন 5 স্টার হোটেলে, আপনারা একটা কোম্পানি, যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ, তাদের বাসায় আপনারা থাকেন, তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন, বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন, আপনারা যার তার ইচ্ছা তার কাছে টাকা নেন, এই কথা কি ঠিক? এবং তার নামে মামলা তখন উঠে যায়। সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণই অভিযোগ এবং ভিত্তিহীন। কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের 5ম তলা, এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের পক্ষ থেকে আমরা এটা ফ্রি দেই। এই আমরা যে জায়গাটা থাকি এটা রূপায়ণ কর্তৃপক্ষের না, রূপায়ণ কর্তৃপক্ষ এটা ডেভেলপমেন্ট কোম্পানি। তারা যখন এটা ভবন, আপনারা কি ভাড়া দেন? তারা শেয়ার দেন ভাই, ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং প্রতি মাসে আমাদের এটা 2 লক্ষের অধিক টাকা ভাড়া পে করে এবং বিদ্যুৎ বিল পে করে আমাদের এখানে অফিসটা চলে। এই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে ভাই? যে ছবিটার প্রেক্ষাপটে এই ভাড়াটা কোথা থেকে আসে? যে প্রেক্ষাপটে বলা হয়েছে যে একটা অফিস চালানো হয়, আব্দুল হান্নান মাসুদের কোনো ব্যক্তিগত অফিস না, এটা আমাদের নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না না না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই, এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে। সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে। আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টক শো করতেছি, এটা আমাদের সাংগঠনিক রুম। আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের সাথে কথা বলতে চান, আমি যে রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে, যেটিকে আসলে আপনার হচ্ছে তার আলাদা অফিস, সে অনেক বড় অফিসের মালিক হচ্ছে, যেটাকে আসলে। আচ্ছা ঠিক আছে ভাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা একলাই না, কিন্তু আপনারা আমার একটা কথা বলেন তো, যে আপনারা কি রূপায়ণের টাকাটা যেটা ভাড়া দেন, রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিসের টাকাটা ভাড়া দেন, এই টাকাটা রূপায়ণের না, এইটার এই ফ্লোরের মালিক অন্য একজন, অন্য একজনের যে টাকা ভাড়া দেন, ঠিক আছে, অন্য একজনের, এইটাও নতুন তথ্য, অন্য একজনের যে ভাড়া দেন, সেই ভাড়ার টাকাটা কোথেকে আসে আপনাদের? কেউ দেয় আপনাদের? জি জি, না না কেউ দেয় না, এটা আমাদের অফিস থেকে দেওয়া হয়। শুরু হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন, সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা এটা করেছিলেন? না না না, এবং তার জন্য এই কোম্পানির লোকেরা খুব সুখে শান্তিতে আসে, এখন খুব আরামে ঘুরে বেড়াচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ভাই আমি একটু বলতে দিতে হবে 1 মিনিট অ্যাট লিস্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল, মানে এই বাংলাদেশে এই ইফতার মাহফিলটা একটা ঐতিহাসিক। আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, আলেম ওলামা, সিভিল সোসাইটি এবং সকল